যারা আমার মতো একজন নারীকে সম্মাননা পদক দিচ্ছেন, তাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। আর একটি কথাই বলবো যে এই সম্মাননা হয়তো আমাকে আরও আমার সামনে এগিয়ে যাওয়ার অনেক প্রেরণা যোগাবে। ধন্যবাদ সবাইকে। আমরা জোর করতালি দিতে চাই সুবর্ণা আহমেদকে। এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী ক্যাটাগরিতে। এবারে দেখব সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে যিনি পেতে যাচ্ছেন রাধুনি কীর্তিমতি সম্মাননা 2010, তার উপর নির্মিত একটি তথ্যচিত্র। চলুন দেখা যাক। কীর্তিমতি হিতৈষী 2010। মানুষের প্রিয়তম সম্পদ তার জীবন। যেহেতু সে একটিবারই মাত্র বাঁচতে পারে, তাই বাঁচার গ্লানি যেন তাকে দগ্ধ করতে না পারে, মৃত্যুর আগে সে যেন বলে যেতে পারে সে তার জীবন উৎসর্গ করেছে পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ মানবজাতির কল্যাণে। ঠিক এই আদর্শকে ধারণ করেই বটবৃক্ষের মতো শিকড় ছড়িয়ে বনস্পতির ছায়া দিয়ে যাচ্ছেন রংপুরের সংগ্রামী মহিষী বেগম ফজিলাতুন্নেসা, সবার অতি প্রিয় বুলু আপা। 1921 সালের 10 অগস্ট গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার কলমু গ্রামে বুলু আপা জন্মগ্রহণ করেন। শিক্ষক পিতার চতুর্থ সন্তান বুলু আপা জলপাইগুড়ি হাই স্কুল থেকে ম্যাট্রিক এবং রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে আইএসসি সম্পন্ন করেন। 1948 সালে বিয়ের পর একই বছরে 13 ফেব্রুয়ারি থেকে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম মুসলিম শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু করেন। 1959 সালে পেশা বদল করে সরকারি চাকরিতে যোগ দেন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজারের গেজেটেড পদে। সরকারি চাকুরির ব্যস্ততার কারণে বিএসসি করার পরেও মাস্টার্স শেষ করতে পারেননি তিনি। নারী শিক্ষা, কর্মসংস্থান এবং নারীর ক্ষমতায়ন সংগ্রামে এই নিরলস কর্মী 1962 সালে রংপুর শহরের প্রাণকেন্দ্রে সমাজকল্যাণ বিদ্যাবিথি নামে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। বর্তমানে তা রংপুর শহরের একটি অন্যতম প্রতিষ্ঠিত এবং মানসম্পন্ন বিদ্যাপীঠ। মুক্তিযুদ্ধ চলাকালে কুচবিহার শরণার্থী শিবিরে তিনি মানবতার সেবায় নিজেকে ব্যাপৃত রেখেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর নিবেদিত প্রাণী সমাজকর্মী 1972 থেকে 1974 সাল পর্যন্ত রংপুরের বীরঙ্গনা মহিলাদের পুনর্বাসনের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। 1978 সালে ভাসমান পতিতাদের পুনর্বাসনের ব্যবস্থা করে সবার প্রশংসাভাজন হন। রংপুরে ছিন্নমূল নারী পুনর্বাসন সংস্থা গঠন করে ওই প্রতিষ্ঠানের সম্পাদিকার দায়িত্ব পালন করেন। সাংবাদিক হিসেবে আমি আমার এই কর্মজীবনে দেখেছি যে সকালবেলা স্পঞ্জ পায়ে, সাদা শাড়ি, একটি ডায়েরি হাতে, কখনো পায়ে হেঁটে এ বাড়ি থেকে সে বাড়ি তিনি খুঁজে ফেরেন কার মেয়ের যৌতুকের জন্য বিয়ে দিতে পারছেন না, কার সন্তান অর্থাভাবে লেখাপড়া করতে পারছেন না, কার জমি কে দখল করে নিচ্ছে। এই বিষয়গুলি ছিল তার কর্মের মূল উপজীব্য। সবার প্রিয় বুলু আপা জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি তার উদ্ভাবিত সেবা চুলা। তিনি এই চুলাকে মানুষের মাঝে পরিচিত করতে এবং গৃহিণীদের বহুল ব্যবহারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। 1978 সালে তিনি এই সেবা চুলা উদ্ভাবন করেন। একই বছর রংপুর জেলা পর্যায়ের বিজ্ঞান মেলায় সেবা চুলা প্রথম প্রদর্শিত হয়। এতে তিনি পুরস্কৃত হন এবং সনদপত্র লাভ করেন। বুলু আপার উদ্ভাবিত সেবা চুলা প্রায় 50 ভাগ জ্বালানি সাশ্রয় করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং রান্নার সময় অর্ধেক কমিয়ে দেয়। 92 বছর বয়সের বুলু আপা তার এক জীবনে অসংখ্য মানুষের জীবন জীবিকা পরিবর্তন করে দিয়েছেন। আমি এক সময় রিক্সা চালাইতাম, তো আমার পেটের সমস্যা, তাই বুলু বাবা আমাকে বললো যে তোমার যেটুকু পেটের সমস্যা, তুমি রিক্সা চালাইতে পারবে না, তুমি এক কাজ করো, আমি কিছু টাকা দেই, আমার জায়গা আছে, তো আমার জায়গাতে তুমি দোকান করো। ওনারই চুলা আমি ব্যবহার করতেছি। ওনার চুলা, মানুষের চুলাতে যদি 20 কেজি খড়ি লাগে, ওনার চুলাতে 10 কেজি খড়ি লাগায়। এই চুলাটা খুবই ভালো, মানে খুবই সাশ্রয় হয়। আমার রিক্সা চড়ি ঘুড়ি বেড়াইছিল, তখন তো আর আমি চুলা বানাই নাই। পরে উনি দেখছিল আমার রিক্সা চড়া অবস্থায় খুব কষ্ট হয় আমার চলা, পরে উনি আমাকে এই চুলা বানা শিখাইছিল। আবার এই ঘরটা আমাকে তুলি দিছিল, জায়গাও দিছিল। কিন্তু এই মানুষটির নিজের বাসস্থান আজ নড়বড়ে। সরকারি অনুদান হিসাবে পাওয়া ঘরটার জীর্ণ দশা। শুধু ঘরটুকু রেখে আঙিনার বাকি অংশ প্রায় পুরোটাই জবরদখলে। জায়গা আর টাকার অভাবে 6 মাস ধরে বন্ধ সেবা চুলা তৈরির কাজ।
উনি অসুস্থ এখন, আর জায়গাও নাই, এখন আর চুলে বানানো হতেছে না। 1999 সালে তৎকালীন এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পাওয়া রাষ্ট্রীয় স্বর্ণপদক সবার অজান্তে মাত্র 8,000 টাকায় বিক্রি করে প্রতিবেশীর চড়া সুদের ঋণ শোধ করেছেন বুলু আপা। নিজের ঘরের বিদ্যুৎ বিলের টাকা নিয়ে দিয়ে এসেছেন অন্যের বাড়ি ভাড়া শোধ করার জন্যে। যৌতুক কিংবা অন্য কোনো কারণে কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার সন্তান অর্থাভাবে লেখাপড়া করতে পারছে না, কার থাকার জায়গা নেই, কে বয়সের কারণে রিক্সা চালাতে পারছে না, কিংবা কে টাকার অভাবে কোনো ব্যবসা করতে পারছে না, এসবই তার একমাত্র মাথা ব্যথার কারণ। 1986 সালে সরকারি চাকরি থেকে অবসর নেন ঠিকই, কিন্তু মানব কল্যাণে তার আত্মনিয়োগের দীর্ঘ 6 দশক পরেও অবসর নেওয়ার কথা তার মনে হয়নি একটি বারের জন্যও। সদা হাস্যময়ী এই মানুষটি শুধু সবার মঙ্গল চান, সবাই ভালো থাকুক, স্বাবলম্বী আর সুখে থাকুক, এটাই তার চাওয়া। আর এজন্যেই দীর্ঘ 6 দশক ধরে নিরলস সংগ্রাম করে চলেছেন মহিষী বেগম ফজিলাতুন্নেসা, আমাদের সবার প্রিয় বুলু আপা। এই মহিষী হিতৈষীকে সম্মাননা জানাতে পেরে আজ আমরা সবাই গর্বিত। রাধুনী কীর্তিমতি হিতৈষী 2010 বেগম ফজিলাতুন্নেসা। অভিনন্দন বেগম ফজিলাতুন্নেসা। বুলু আপার হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশিদাকে চৌধুরীকে। চেকটি তুলে দিচ্ছেন মিসেস মনিরা চৌধুরী। আমার মনে হয় আমাদের ভলান্টিয়ার একটু ধরবেন। বুলু আপা, আপনাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আমি সারা জীবন এতটুকু কেবল কথা বলেছি, হাটে, মাঠে, বাজারে, স্কুলে পড়ে, কথার বিশেষ, কথার বাণিজ্য, কথার রাজ্য ড্রাইভার, এত কথা বলেছি। আমার মনে হয় বুলু আপা আর কিছু বলার মতো অবস্থায় নয়, তো আমরা একটা জোর করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, চলে যাচ্ছে আমাদের সর্বশেষ ক্যাটাগরি কীর্তিমতি উদ্যোক্তা, সেই সম্মাননাটি সম্পর্কে জানাতে। এবার দেখব রাধুনী কীর্তিমতি উদ্যোক্তা 2010-এর উপর নির্মিত একটি তথ্যচিত্র। চলুন দেখা যাক। কীর্তিমতি উদ্যোক্তা 2010। আজ থেকে প্রায় 5 দশক আগে আদিবাসী বুননকে পূর্ণাঙ্গ হস্তশিল্পে রূপান্তরের ধারণা বাস্তবায়ন করবার স্বপ্ন দেখেছিলেন একজন স্বপ্নবাজ মানুষ। তিনি বিশ্বাস করতেন আদিবাসী সংস্কৃতির অন্যতম আকর্ষণ তাদের পোশাকি ক্রেতা নিশ্চয়ই সাধারণ মানুষকে আকৃষ্ট করবে, গড়ে উঠবে আদিবাসী হস্তশিল্প। শুধু স্বপ্ন দেখেই তিনি থেমে থাকেননি, স্বপ্নকে সত্যে রূপান্তরিত করবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রতিষ্ঠা করেছেন দেশের প্রথম আদিবাসী হস্তশিল্প প্রতিষ্ঠান বেন টেক্সটাইল। এই সংগ্রামী স্বপ্নবাজ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার মঞ্জুলিকা চাকমা। মঞ্জুলিকা চাকমা 1944 সালের অক্টোবর মাসে রাঙামাটি জেলায় জন্মগ্রহণ করেন। বাবা মার তৃতীয় সন্তান মঞ্জুলিকা ছোটবেলা থেকে মার বুনন কর্মের মুগ্ধ দর্শক। ছোটবেলায় খেলার পুরো সময়টুকু ব্যয় করতেন মার কাছে বুনন শিখে। 10ম শ্রেণীতে পড়বার সময় বিয়ে হয় মঞ্জুলিকার, কিন্তু তারপরেও লেখাপড়া চালিয়ে যান। 1961 সালে প্রাইমারি স্কুলে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন, কিন্তু বুনন যেন তার মাথা থেকে কিছুতেই দূর হয় না। বিয়ের পরেও মার সাথে বুননের কাজ করতেন। চিন্তা শুধু একটাই, কিভাবে আদিবাসী হস্তশিল্পকে বিশ্বের কাছে পরিচিত করা যায়। 61-তে যখন আমার বিয়ে হয়ে যায় তখন থেকে আমি বুনতাম। আমার মায়ের কাপড়ের সঙ্গে আমার কাপড় আমি এখানে ঘর থেকে আমি বিক্রি করেছি। তখন কিন্তু মানুষ এটাকে খুব ভালো চোখে দেখতো না। এরকম নানা চিন্তা থেকে 1965 সালে মঞ্জুলিকা ছোট্ট পরিসরে শুরু করেন বেন টেক্সটাইল। মাত্র 500 টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করে বেন টেক্সটাইল। মূল কারিগর তিনি নিজে এবং তার স্বামী চিরঞ্জীব চাকমা। মাত্র অল্প কিছু দিনেই বেন টেক্সটাইলের নাম পার্বত্য এলাকা ছাড়িয়ে পুরো দেশে ছড়িয়ে পড়ে। বাড়তে থাকে কাজের চাপ, কিন্তু তৈরি হয় কারিগর সংকট। কেউ বুননের কাজ করতে চায় না। মঞ্জুলিকা ছুটে গেছেন এক বাড়ি থেকে আর এক বাড়ি, অনুরোধ করে নিয়ে এসেছেন মেয়েদের, নিজে প্রশিক্ষণ দিয়ে তাদের কাজে নিয়োগ দিয়েছেন। ছোট্ট বেন টেক্সটাইলের পরিধি বড় হতে শুরু করে। 1976 সালে শিক্ষকতা পেশা থেকে অবসর নিয়ে মঞ্জুলিকা
পুরোপুরি মনোনিবেশ করেন বেন টেক্সটাইলের কর্মকাণ্ডে। 80 দশকের মাঝামাঝি থেকে আদিবাসী হস্তশিল্পের আইকনে পরিণত হন মঞ্জুলিকা এবং বেন টেক্সটাইল। ডাক পড়তে থাকে দেশি বিদেশি বিভিন্ন মেলায় অংশগ্রহণের। খুব অল্প সময়ে আদিবাসী পোশাকি ক্রেতা দেশ আর দেশের বাইরে ছড়িয়ে দেন মঞ্জুলিকা। এক সময়কার পারিবারিক আদিবাসী বুনন পরিণত হতে শুরু করে আদিবাসী হস্তশিল্পে। আদিবাসীদের হস্তশিল্প তাঁত মঞ্জুলিকার হাত ধরে পরিণত হয় অসংখ্য আদিবাসী মানুষের জীবিকায়। ছোট বড় অসংখ্য আদিবাসী হস্তশিল্প গড়ে ওঠে গোটা পার্বত্য এলাকায়। অনেকেই জীবিকা হিসেবে বেছে নিতে শুরু করে এই হস্তশিল্পকে। মঞ্জুলিকা নিজে অসংখ্য আদিবাসীকে সরাসরি বুনন প্রশিক্ষণ দিয়েছেন, যারা পরবর্তীতে সফল এবং স্বাবলম্বী বুনন শিল্পী হিসেবে নিজ নিজ প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বেন টেক্সটাইল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বর্তমানে আমাদের 3টা ফ্যাক্টরিতে 200 থেকে 250 জন পুরুষ মহিলা শ্রমিক কাজ করতেছে। আর বর্তমানে আমাদের ফ্যাক্টরির উৎপাদিত পোশাক ছাড়াও বিভিন্ন ধরনের গ্রামে যে পোশাকগুলো উৎপাদন হচ্ছে, আমরা এগুলো দেশের বাজারে ছাড়াও বিদেশের বাজারে রপ্তানি করতেছি। মাত্র 500 টাকা নিয়ে যিনি শুরু করেছিলেন আদিবাসী হস্তশিল্পের কাজ, আজ তার হাত ধরে ঘরোয়া আদিবাসী বুনন পরিণত হয়েছে বৃহৎ হস্তশিল্পে, যার মাধ্যমে আজ সরাসরি লক্ষাধিক আদিবাসী পরিবারের জীবন জীবিকা উপার্জিত হয়। আমার নাম মনি চাকমা। আমি এখানে বেন টেক্সটাইলে 3 বছর হচ্ছে কাজ করতেছি। আমি এখানে যে বেতন পাই ওইটা দিয়ে আমার সংসারে খুব ভালো চলে। আমি ব্যবসা হিসাবে যতটুক সফলতা লাভ করেছি তার চেয়ে বেশি আমি নিজেকে সফল মনে করি এই জন্য যে এই জিনিসটা পুরো হিল ট্র্যাক্সে, এই যে পুরো 3 পার্বত্য জেলার মেয়েরা এটা গ্রহণ করেছে পেশা হিসাবে। এখন যে স্বপ্ন মঞ্জুলিকা দেখেছেন, সেই স্বপ্নকে তিনি সত্যে রূপান্তর করেই থেমে থাকেননি। তৈরি করে দিয়েছেন দুর্গম পাহাড়ি মানুষদের জন্য এক নতুন কর্মসংস্থান। স্বপ্নবাজ এই মানুষকে আজ সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত, আমরা আনন্দিত। রাধুনি কীর্তিমতি উদ্যোক্তা 2010, মঞ্জুলিকা চাকমা। অভিনন্দন মঞ্জুলিকা চাকমা। কীর্তিমতি উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা, আপনাকে অভিনন্দন। সম্মানিত সুধীবৃন্দ, বিশেষ কারণে আজ মঞ্জুলিকা চাকমা আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, এজন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। মঞ্জুলিকার চাকমার পক্ষে সম্মাননা পুরস্কার নিতে আমাদের মাঝে উপস্থিত আছেন তার পুত্রবধূ নিটা চাকমা। আমি নিটা চাকমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আর তার হাতে ক্রেস্ট এবং চেকটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনস বাংলাদেশের প্রেসিডেন্ট সাবরিনা ইসলামকে এবং আমাদের মিসেস মুনিরা চৌধুরীকে। আমি অনুরোধ করছি ক্রেস্টটি তুলে দেওয়ার জন্য সাবরিনা ইসলামকে এবং চেকটি তুলে দেওয়ার জন্য মিসেস মুনিরা চৌধুরীকে। নিটা চাকমাকে অনুরোধ করছি কিছু বলার জন্য মঞ্জুলিকা চাকমার পক্ষে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমার শাশুড়ি উপস্থিত থাকতে পারলেন না বলে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। নিজেদের মূল্যবান সময় এবং কাজ ফেলে রেখে আমাদের বিশেষ অতিথিরা আমাদের মাঝে আজ উপস্থিত থেকেছেন পুরোটা অনুষ্ঠান জুড়ে, তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার স্মারক হিসেবে তাদেরকে বিশেষ স্মারক উপহার তুলে দেবেন স্কয়ার কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর মঞ্চে যেহেতু আছেন আমাদের সাথে মিসেস সাবরিনা ইসলাম এবং মিসেস মুনিরা চৌধুরী, আমি অনুরোধ করব তত্ত্বাবধায়ক সরকারের সাবেক 2 উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং গীতিয়ারা সাফিয়া চৌধুরীকে মঞ্চে আসার জন্য। জনাব অঞ্জন চৌধুরী এবার সম্মাননা স্মারক তুলে দেবেন। প্রথমেই আমি অনুরোধ করছি রাশেদা কে চৌধুরীর হাতে তুলে দেওয়ার জন্য। আমরা একটু জোর করতালি দিয়ে শুভেচ্ছা জানাতে চাই। এবার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি সাবরিনা ইসলামের হাতে, এবং এবার শেষ স্মারকটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মিসেস গীতিয়ারা সাফিয়া চৌধুরীর হাতে। রাধুনি কীর্তিমতি সম্মাননা 2010 যে 3 জন নারী আজ পেয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমার মনে হয় আমরা একটা জোর করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে এবং 3 জন নারীর হাতে সেই সম্মাননা পুরস্কারগুলো তুলে দেওয়ার পালা শেষ হয়েছে। আমরা এবার একটি বিরতি নেব। সঙ্গীত এমন একটা মাধ্যম যে খুব সহজে শ্রোতার হৃদয়ে ছুঁয়ে যায় এবং এই শিল্পী
তার কণ্ঠের জাদু দিয়ে সেই কাজটি করে চলেছেন দীর্ঘ সময় ধরে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, আমি একটু জোর করতালি দিয়ে তাকে আমন্ত্রণ জানাতে চাই, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় কনক চাপা। বাংলার স্বাধীনতা আনলি যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক পথবে, দুঃসহ বেদনার কণ্টক পথবে, শোষণের নাপাস ছিঁড়ে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না, ভুলবো না। এক সাগর